এই দুনিয়ায় যারা পরকীয়ার সাথে জড়িত আছে, প্রেম প্রীতি করে বেড়াও, চাচাতো বোন কারিমার সাথে নামাজ পড়তে না। আর আমার আব্বা, আমার ফ্যামিলি এমন, আমাদের ঘরের ছোট বাচ্চাটা নামাজ পড়তো, ওই রুমে ঘুমায় থাকবে, মানে উঠবে না, নামাজ পড়বে না। কি করবো, আব্বার সাথে ওর সাথে দ্বন্দ্ব বসবে, এই আমি ভয়ে ওটার পর জুতা নিয়ে গুজায় রাখতাম। দেখা করতে গেছি তো উনি হচ্ছে গিয়ে আমার সাথে খারাপ কিছু করতে চাইছে। সে আমাকে নিয়ে একটা হোটেলে গেছিল। নাইমাকে আমি শরী মোতাবেক ভাবে তালাক দেয়। হাবিবুর রহমান মিসবাহ সে তার ওয়াইফ পরিচয়ে আমার বাসায় রেখে গেছে। উনি বলছে কোটি টাকার উপরে, কয়েক কোটি টাকার উপরে কোনো আয় হয়েছে, ওই টাকা থেকেই আংটি কিনে দেয় নাইমাকে, কিন্তু সেই টাকার কোনো আয় ব্যয়ের কোনো হিসাব তার কাছে নেই। নারায়ণগঞ্জের এসি বিস্ফোরণ ঘটেছিল এবার মসজিদে, সেটাকে ইস্যু করে সে মানুষের কাছে টাকা নেয়, তার প্রচুর ফলোয়ার আছে, টাকা চাইলে টাকা পাওয়া যায়, বহুত ইস্যুতে সে টাকা কালেক্ট করে, কিন্তু টাকা কালেক্ট করার পরে টাকার কোনো হিসাব নেই। এখন তো মানুষের কাছ থেকে বিনিয়োগ নিচ্ছে অনেক টাকা নিচ্ছে, তার কোনো আয় ব্যয়ের হিসাব কেউ জানে না। পরে গত 1 বছর আগে আমি তার ফোন থেকে কয়েকটা ভিডিও পাই। তাহলে তো তাদের জন্য কোরআনের যে আইন আছে, বিধান আছে, পাথর মেরে তাদেরকে হত্যা করে দিতে হবে। এর আগে যতগুলো বেবি হওয়ার কথা ছিল, উনি বেবি পেটে আসার পরই এমন বিহেভ করতো, নষ্ট করার জন্য বাধ্য হওয়া লাগতো। আমি জানি না উনি বেবি আসার পরে এইভাবে এরকম খারাপ বিহেভ কেন করতো। আমাকে বেবি পেটে আসার পর এই পর্যন্ত কয়বার মেরেছে। এরকম কথা তো কোনো বইতে হয়েছে বলে আমার মনে পড়ে না। মানে অর্থাৎ আপনি বলেন নাই এরকম কথা হয়েছে বলে মনে পড়ে না আর কি। পীর সাহেব ওটা কি করে মেনে নিচ্ছেন বা সহ্য করতেছেন? পীর সাহেব তো জানে, যেহেতু জানে সে কি করে সহ্য করতেছে যে তার একজন ভক্ত বা তার দলের একজন লোক যেখানে 2টা বাচ্চা ফেলে এসে আবার একটু ভালো থাকা খাওয়া পড়ার আশায় হাবিবুর রহমান মিসবাহর সাথে পরকীয়া করে বিয়ে করছে। যে তার আব্বার নাম হলো মুসা, সে বলছে ফেরাউনের ঘরে মুসা আর আমি মুসার ঘরে ফেরাউন। এমন সময় হাত ফুসকে আবার কুরিম করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আর ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের ধরন একেবারেই নাউজুবিল্লাহ। এলাকার মানুষ জানে না, আমাকে দেখলে যারা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাইতো, কিন্তু আমি পর্দার আড়ালে, লোকচক্ষুর আড়ালে আমি কি করে বেড়াইতাম এটা তো কেউ জানে না। ধর্মীয় বক্তা আর ব্যবসায়িক পরিচয়ের কারণে আলোচনায় থাকা মাওলানা হাবিবুর রহমান মিসবাহকে ঘিরে এবার আলোচনার বিষয় ওয়াজ কিংবা মাহফিল নয়, বরং একের পর এক গুরুতর অভিযোগ এসেছে বক্তার ব্যক্তিগত জীবনাচরণ নিয়ে। অভিযোগের তালিকা এতটাই দীর্ঘ যে প্রশ্ন উঠতেই পারে, এটি কি কেবল একটি পরিবারের ভাঙনের গল্প, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো জটিলতা? আপনি যে আমাকে এভাবে দেখতেছেন, আমার টুপি, আমার দাড়ি, আমার জুব্বা, আমার সুন্দর সুন্দর কথা, এটা আমি নই, এটা আমার চরিত্র নয়, এটা আমার পরিচয় নয়, বরং আপনার আড়ালে আমি একা যেই চিন্তা করি, আমি একা যা করে বেড়াই, ওটাই আসলে আমি। 313 প্রপার্টিজের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহের বিরুদ্ধে পরকীয়া, প্রতারণা, একাধিক বিয়ে, দাম্পত্য সম্পর্কের জটিলতা, নারীদের সঙ্গে অনৈতিক যোগাযোগের অডিও ভিডিও আদান প্রদান, অন্যের স্ত্রীকে ভাগিয়ে আনা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ এবং বিরোধী আলেমদের বিরুদ্ধে মামলা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই দুনিয়ায় যারা পরকীয়ার সাথে জড়িত আছে, প্রেম প্রীতি করে বেড়াও। সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবীর মাধ্যমে পাঠানো একটি লিগেল নোটিশকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে সামনে আসে। সেই নোটিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং ফেস দ্য পিপলের অনুসন্ধানে উঠে এসেছে মিসবাহের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে নানা প্রশ্ন। মিসবাহকে নিয়ে অভিযোগ নতুন নয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2006 সালে মরিয়ম নামের এক নারীকে বিয়ে করেন হাবিবুর রহমান মিসবাহ। এরপর তার ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়। আর আমার পরে যেগুলো বিয়ে হয়েছে, একটা মনে হয় ফ্যামিলিগত বিবাহ হয়নি, সবই মনে হয় যে শুনছি যে সবই সম্পর্কের বিবাহ। আমার বিবাহ হয়েছে তো 2006 সালে, ওই সময় ও দাওরা হাদিস পড়ে। এর আগে সম্পর্ক আছে, চাচাতো বোন কারিমার সাথে, হ্যাঁ কারিমার সাথে সম্পর্ক আসলে, মানে 2-1 বছর আগে, 2 বছর আগে কবে সম্পর্ক, মানে এমন সম্পর্ক ছিল, মানে সমস্যা হয়েছে। আমার কাছে সব মিসবাই বলছে না, আমার কাছে অন্য কেউ বলে না, অন্য কেউ বলছে পরে, ওই সব বলছে খুলে কিভাবে উঠছে, কিভাবে ঘুমাইছে, কেমনি ছিল, মানে সবই করছে। আমি কিছুই করতাম না, আমি চুপচাপ থাকতাম, কারণ নামাজ পড়তে না। আর আমার আব্বা, আমার ফ্যামিলি এমন, আমাদের ঘরের ছোট বাচ্চাটা নামাজ পড়তো, ও নামাজ পড়তো না, ওই রুমে ঘুমায় থাকবে, মানে উঠবে না, নামাজ পড়বে না। ওই যে আব্বা যে নামাজ পড়বে, ওই কাছে জুতো থাকবে ওর, কিন্তু আমি জুতো কি করবো, আব্বার সাথে ওর সাথে দ্বন্দ্ব বসবে, এই আমি ভয়ে রাত্রে যখন ফজরের সময় উঠে আমি সবার আগে উঠতাম, ওঠার পর জুতা নিয়ে গুজায় রাখতাম। এর আগে তানিয়া আক্তার নামের এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজেকে মিসবার চতুর্থ স্ত্রী দাবি করেছিলেন। তিনি মিসবার বিরুদ্ধে শারীরিক নির্যাতন, ভরণ পোষণ না দেয়া এবং নাইমা জান্নাতের সঙ্গে সম্পর্কের অভিযোগও তুলেছিলেন। হাবিবুর রহমান মিসবার বাবা মুসলিম মুসা মুসল্লি, উনি নাইমা জান্নাতকে তার
তার সামনে যেতে নিষেধ করেছে। এটাও জাবেরের বউ আমাকে বলেছে। নাইমা ভাবি যেখানে 2টা বাচ্চা ফেলে এসে আবার একটু ভালো থাকা খাওয়া পড়ার আশায় হাবিবুর রহমান মিসবার সাথে পরকীয়া করে বিয়ে করছে। ওনার গায়ে মোটেই গোশত নেই, এটাও আমাকে নাইমা জাবেরের বউ বলছে। 2018 সালে আমাদের বিয়ে হয়। আমার বিয়ের বয়স হচ্ছে 6 বছর, আমার বাবুর বয়স 5 বছর। আমাকে বিয়ে করে প্রথমেই জাবেরের বাসায় উঠানো হয়। এই নাইমা জান্নাতের সাথে সম্পর্ক হওয়ার পরে সে আমার উপর অত্যাচার শুরু করছে। তো আপনারা যারা আমাকে বলেন যে আমি মিথ্যা বলছি, আবার এতদিন লুকাইছিলাম, আসলে আমি চাই না এরকম ভাইরাল হতে বা লাইভে আসতে বা তার মান সম্মান নষ্ট করতে। তাকে অনেকবারই বুঝাইছি, তার বন্ধু বান্ধব বা চরমনের সম্পর্কিত এমন কেউ নেই যে তার এই কাহিনী বা আমাদের এই কাহিনী জানে না। দোহা ভাই আমাকে নিশ্চিত করছে। দোহা ভাইয়ের সাথে আমি মেসেজে কথা বলছিলাম, শামসুদ দোহা ভাই, যাকে দোহা ভাই বলে সবাই ডাকে। উনি আমাকে বলছে যে চরমনায় পীর সাহেবও নাকি আমাদের এই কাহিনীটা জানে এবং আমার বাচ্চাকে যে ঠকাচ্ছে এটাও জানে। তো আমার প্রশ্ন হলো, পীর সাহেব ওটা কি করে মেনে নিচ্ছেন বা সহ্য করতেছেন? পীর সাহেব তো জানে, যেহেতু জানে সে কি করে সহ্য করতেছে যে তার একজন ভক্ত বা তার দলের একজন লোক। বর্তমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে নাইমা জান্নাত। তিনি নিজেকে মিসবার 5ম স্ত্রী দাবি করে একটি লিগেল নোটিশ পাঠিয়েছেন। ফেজ দ্য পিপলের সঙ্গে সাক্ষাৎকারে নাইমা দাবি করেন মিসবার সঙ্গে তার সম্পর্কের শুরু হয়েছিল পরকীয়ার মধ্য দিয়ে। তার সাথে আমার পরিচয় হয় ফেসবুকে। সে একজন বড় বক্তা, সেই হিসেবে আমি তাকে চিনি। তো উনি যে কেমন মানুষ জানি। আমি যখন ফেসবুকে কিছু ছবি টবি পোস্ট করতাম তখন উনি আমাকে বলতো যে পোস্ট করতে না, মানুষ খারাপ বলবে, এরকম বলতে বলতে সে আমাকে বলতো খালি শুধু তার সাথে একদিন দেখা করার জন্য। মানে সে আমাকে অনেক বড় বড় চিঠি দিত। আমি হচ্ছে গিয়ে এই দেখার আগে কেটে দিতাম, আমার ভয় লাগতো যদি আমার হাজবেন্ড দেখে ফেলে জন্য। তো আমার হাজবেন্ডের সাথে আমার অনেক দিন যাবত ঝামেলা চলতেছিল। হ্যাঁ, তো এই সূত্রটা আমি তাকে জানাইছি যে আমার ওনার সাথে আমার এই সমস্যা, আমি হচ্ছে এখানে আসে আমার থাকতে ইচ্ছে করে না। উনি আমাকে এভাবে খোলা তালাকের অনুমতি দিয়ে রাখছে, কিন্তু আমি এখন কোথায় যাবো, আমার তো এখন যাওয়ার জায়গা নেই, এরকম বলছিলাম। উনি আমাকে বলতেছে যে জাস্ট তার সাথে দেখা করার জন্য। আমি জানি না দেখা করলে কি হয়। দেখা করতে গেছি তো উনি হচ্ছে গিয়ে আমার সাথে খারাপ কিছু করতে চাইছে। সে আমাকে নিয়ে একটা হোটেলে গেছিল। নাইমার ভাষ্য অনুযায়ী বিয়ের পর তিনি সন্তান সম্ভবা হওয়ার পর মিসবার আচরণে পরিবর্তন লক্ষ্য করেন। এক পর্যায়ে তার ফোনে থাকা বিভিন্ন যোগাযোগ ও কথোপকথন সম্পর্কে তিনি জানতে পারেন। বিয়ের পর আমাকে 1-1.5 বছর 2 বছর আমাকে খুব ভালো কেয়ার করেছে। তো বিয়ের 2 থেকে 3 বছরের মধ্যে সে আস্তে আস্তে একটু চেঞ্জ হতে থাকে। তো প্রায় হচ্ছে যখন আমার বেবিটা পেটে আসে তারপর থেকে সে একটু বেশি চেঞ্জ হয়ে যায়। নাইমার অভিযোগ, মিসবাহ একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রাখতেন, ফেক আইডি ব্যবহার করে নারীদের সঙ্গে কথোপকথন করতেন এবং ঢাকার একটি ফ্ল্যাটে বিভিন্ন নারীকে নিয়ে আসতেন। পরে গত 1 বছর আগে আমি তার ফোন থেকে কয়েকটা ভিডিও পাই। পরে আমি তাকে তার ডিরেক্ট অপশন থেকে পাই। পরে আমি তাকে জিজ্ঞেস করি এটার ব্যাপারে, সে বলে এটা জানে না। ফেসবুকে দেখি সে একটা মেয়ে, আদিবা ইসলাম সাথী এরকম সম্ভবত নামটা, ওই নামটা দেখি শুধু সে মেসেঞ্জারে সার্চ করে রাখে। তো আমি শুধু জিজ্ঞেস করতাম এটা কে, আমি কেটে রেখে আবার দেখি সে বাসা আসলে ওইটা সার্চ লিস্টে। তারপরে কথা বলার পর ডিলিট করে হচ্ছে ওটা রাখে। সে এরকম কোনো কথা বলে না, তার কারোর সঙ্গে খারাপ রিলেশন নেই। পরে আমি বলছি তাহলে কি বৈধ রিলেশন আছে, সে এটা নিয়ে আর কথা বলে না। নাইমা আরো অভিযোগ করেন একজন রোহিঙ্গা নারীর সঙ্গে মিসবার অনৈতিক সম্পর্ক ছিল এবং ওই নারী গর্ভবতী হওয়ার বিষয়টি তিনি হোয়াটসঅ্যাপের কথোপকথনের মাধ্যমে জানতে পারেন। নাইমার দাবি ওই নারীর গর্ভপাতের বিষয়েও মিসবার সঙ্গে কথোপকথন হয়েছিল। তিনি এসব কথোপকথনের কিছু অংশ সংরক্ষণ করেছেন বলেও দাবি করেন। এসব বিষয় নিয়ে দাম্পত্য কলহ শুরু হওয়ার পর তাকে মিসবাহ 2 তালাক দেন। তার দাবি নিজের অবস্থান ও সম্পর্কের বিভিন্ন বিষয় আড়াল করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আপনাকে আমি যেটা দেখি এটা আপনি নন। কিয়ামতের ময়দানে অনেক নামাজি, অনেক হাজী, অনেক যোদ্ধা, অনেক মুজাহিদ জাহান্নামে চলে যাবে। কারণ যদি আমরা দেখেছি সে হজ করতে গেছে, বাইতুল্লাহর সামনে গিয়ে সেলফি তুলতেছে, কথা কয় না। মিসবাহকে ঘিরে বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি নাইমা জান্নাতের পূর্বের দাম্পত্য জীবন। নাইমার সাবেক স্বামী খলিলুর রহমানের অভিযোগ, তাদের সংসার চলমান থাকা অবস্থায় মিসবাহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে নাইমাকে তার কাছ থেকে আলাদা করে নেন। প্রতারক লম্পট মিসবাহ সে বুঝতে পারে যে যদি নাইমা এখন নারায়ণগঞ্জে থাকে তাহলে এই বিষয়টা সমাধান হয়ে যাবে এবং তাকে আমার সংসারে আবার পাঠাইবে বা সে চলে আসবে নিজের ভুল বুঝে। এই জন্য সে কৌশলে সেই বাড়ির থেকে সে নিয়ে যায়। এরপরে তো তার পরিবার, আমি, আমার পরিবার কেউই তার সাথে আর কোনো ধরনের প্রায় 4 মাস আমাদের কোনো যোগাযোগ ছিল না। খলিলের দাবি প্রায় 50,000 টাকা মূল্যের একটি আংটি সহ বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল। যখন তাকে আমি মুসাদ্দিক বিল্লাহ ভাইয়ের বাসা থেকে বাসায় আনছি তখন তার ব্যাগ চেক করে আমি সে আংটিটা পাই। আমি পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলে সে এক সময় যাইয়া আমাকে বলে যে এই আংটিটা সে
তাকে হাবিবুর রহমান মিসবা দিয়েছে। খলিলুর রহমান জানান, নাইমাকে খুঁজতে গিয়ে তিনি রায়ের বাগে মাওলানা মুসাদ্দেক বিল্লার বাসায় যান। সেখানে নাইমাকে পাওয়া যায়। মুসাদ্দেক বিল্লা তাকে জানিয়েছিলেন মিসবা নাইমাকে সেখানে তার স্ত্রী পরিচয়ে রেখে গেছেন এবং সেই বাসায় তারা স্বামী স্ত্রী পরিচয়ে একসাথে রাত্রি যাপন করেন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়। যে নাইমা যখন আমার সংসারে ছিল, হঠাৎ করে একদিন সে বাসা থেকে উধাও হয়ে যায়। আমি তাকে রায়ের বাগ মাওলানা মুসাদ্দেক বিল্লা সাহেবের বাসা থেকে উদ্ধার করি। তো এর মাঝে আমি খোঁজখবর নিতে থাকি যে সে ওই বাসায় কিভাবে গেল। পরবর্তীতে মুসাদ্দেক বিল্লা ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তখন উনি সর্বপ্রথম আমাকে বলেন হাবিবুর রহমান মিসবা সে তার ওয়াইফ পরিচয়ে আমার বাসায় রেখে গেছে। বাংলাদেশের জনপদে ধর্ষকের ফাঁসির দাবিতে নবীন প্রবীণ সাদা কালো এক কাতারে হায়। অন্যদিকে নাইমার দাবি, তার সাবেক স্বামী তাকে খোলা তালাক নেয়ার অনুমতি দিয়েছিলেন। আসলে তালাক দেয়নি এটা ঠিক, কিন্তু সে তালাকের অনুমতি দিয়েছিল। সে আমাকে খোলা তালাকের অনুমতি দিয়েছিল। ওই মিসবা আমাকে বলে নেওয়াইছে নিজের নকশার উপর তালাক নিয়ে নাও, তালাক হয়ে যাবে। এক তালাকে বাইন হয়ে গিয়েছিল। তবে খলিলুর রহমান এই বক্তব্য সরাসরি অস্বীকার করেছেন। আর যেই বিষয়টা দেশবাসী এখনো জানে না, নাইমাকে আমি শরী মোতাবেক ভাবে তালাক দেয়নি। সে তার মতো করে প্ররোচনায় সরকারিভাবে যে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে ওই সিস্টেম করে সে আমার কাছে একটা ডিভোর্স লেটার পাঠাইছিল। এবং পরবর্তীতে সে কিভাবে বিবাহ করছে, কিভাবে সংসার করছে, এটা সে জানে আর উপরওয়ালা জানে। ফলে প্রশ্ন উঠছে, নাইমার আগের বিবাহ আনুষ্ঠানিকভাবে কিভাবে এবং কখন শেষ হয়েছিল এবং তার আগে নতুন সম্পর্ক বা বিয়ের কোনো বৈধতা তৈরি হয়েছিল কিনা। কারণ তোমার মজলিসের মধ্যে একজন জিনাকার বসে আছে। তবে এই তালাকের প্রকৃতি, সময় এবং শরিয়াহ ও প্রচলিত আইনে এর প্রভাব কি তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এ বিষয়ে বিশিষ্ট আলেম ও চিন্তাবিদ মুফতি আবু মুহাম্মদ রহমানী বলেন, প্রথম কথা হচ্ছে, কোন স্ত্রী যদি দাবি করে যে তার স্বামী তাকে তালাক গ্রহণের অধিকার দিয়েছে, আর স্বামী যদি দাবি করে যে না তালাক গ্রহণের অধিকার দেয়নি, তাহলে যেহেতু স্ত্রী দাবি করেছে, স্ত্রীকে তার দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে যে স্বামী তাকে তালাক গ্রহণের অধিকার দিয়েছে। যদি স্ত্রী তালাক গ্রহণের অধিকার প্রাপ্ত হয়েছে এর সপক্ষে কোনো দলিল, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে, তাহলে স্ত্রীর কথা গ্রহণযোগ্য হবে। আর যদি দলিল উপস্থাপন করতে না পারে, তাহলে সেক্ষেত্রে স্বামীর কথা গ্রহণযোগ্য হবে। 18 নং ধারায় যেটা আছে, আমাদের দেশে এই 18 নং ধারা এটা এত অস্পষ্ট, অনেক সময় দেখা যায় ইজাব কবুল এখনো হয় নাই, কিন্তু আগে থেকে কাবিন রেজিস্ট্রি খাতায় সবকিছু লিখে স্বামী এবং স্ত্রী যারা হবেন তাদের সিগনেচার নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার ওই জায়গায় সেখানে অধিকার দেওয়া হয়, তাহলে এটা কার্যকর হবে না। কেন কার্যকর হবে না? কারণ এখনো শরীয়ত সম্মতভাবে বিবাহ হয়নি। বিবাহের আগে যদি কেউ তালাক দেওয়ার বা গ্রহণ করার অধিকার দেয়, এই অধিকার তো তার নাই, সে তো তার স্ত্রী হয় নাই। কাজেই এই ক্ষেত্রে যদি তাদের কাবিন রেজিস্ট্রিটা আগে হয় এবং শরঈ বিয়েটা পরে হয়, তাহলে ওই কাবিন রেজিস্ট্রির ইসলামী দেশে কোনো ভ্যালু নাই। তো তেমন কিছুই জানে না, একদম টোটালি কিছু জানে না, শুধুমাত্র সিগনেচার করতে বলছে, করে দিয়েছে, আর ইচ্ছে মতো কাজী লিখে নিয়েছে। তাহলে সেক্ষেত্রে অনেক স্কলার তারা মতামত দিয়েছেন এক্ষেত্রে স্ত্রী তালাক গ্রহণের অধিকার প্রাপ্ত হবে না। ইসলামে বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে, এখানে বৈধ প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই, টোটালি হারাম। ইসলামী শরিয়াকে নিজের ব্যক্তিগত চাহিদা চাওয়া পাওয়া অনুযায়ী ব্যাখ্যা করে, এটাকে তাহরিফ বলে। প্রভাবশালী বা ক্ষমতাশালী ব্যক্তি আসতো, তাহলে ফতোয়া চেঞ্জ করে ঘুরিয়ে দিত। এটা ইহুদি পণ্ডিতদের, ইহুদি আলেমদের স্বভাব ছিল। যেখানে শরঈ আইন কায়েম আছে, তাহলে তো নিঃসন্দেহে যদি কোনো বিবাহিত নারী এবং পুরুষ তারা যদি জিনা ব্যভিচার করে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তো তাদের জন্য কোরআনের যে আইন আছে, বিধান আছে, পাথর মেরে তাদেরকে হত্যা করে দিতে হবে। জিনাকার না ওঠা পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। পয়গম্বর জানায় দিলেন কে আসো জিনাকার। দাম্পত্য বিরোধের পাশাপাশি ঘটনাটি গড়ায় আইনি লড়াইয়ে। অভিযোগ রয়েছে, নাইমাকে নিয়ে বিরোধের জেরে তার সাবেক স্বামী খলিলুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়। ওই মামলায় খলিলকে প্রধান আসামি করার পাশাপাশি লেখক মোহাম্মদ মহিউদ্দিন কাসেমি ও ডাক্তার ইব্রাহিম খলিলকেও আসামি করা হয়। অভিযোগকারীদের দাবি, খলিলের কাছ থেকে তালাক নিশ্চিত করার প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পরই মামলার আশ্রয় নিয়েছিলেন মিসবা। মহিউদ্দিন কাসেমিকে ডাকার পরে বলে, ভাই আপনিও একজন আলেম, আমিও একজন আলেম, তো আলেমের ইজ্জতটা রক্ষা করার জন্য আপনি একটু দয়া করে একটা উদ্যোগ নেন। উদ্যোগটা কি? উদ্যোগটা হচ্ছে যার বউ নিয়ে আসছি তাকে কিছু টাকা আমি দিয়ে দিব, সে খালি লিখিত দেখ যে আমার সাথে আমি তাকে তালাক দিয়ে দিছি বা তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে আমি তাকে ভালোভাবে বিয়ে করতে পারি, বিষয়টা আপনি লিখিত নিয়ে আসেন। সে যত টাকা চাই তাকে কিছু টাকা দিলাম। তখন এই মহিউদ্দিন কাসেম বলছে, কত টাকা দিবেন? 5 লাখ 10 লাখ। বলছে, আগে আপনি বসেন, যত টাকা লাগে আমি দিব। কেন?
এই মেয়ে ছাড়া হবে না, মেয়ে ছাড়া পাগল হয়ে গেছে। সেই মহিউদ্দিন কাসেমের কাছে কথা বলছে, কয়েকটা ডাক্তারের সাথে বলেন, মানে আমার কথা বলছে, ডাক্তার বিজ্ঞানীগুলোর সাথে বসেন, ওর সাথে বসলে উনি ওর জামাইকে ডেকে ওর জামাইয়ের সাথে সম্পর্ক ভালো, যেহেতু আমার বাড়ির পাশের মসজিদের ইমাম। ফোন দেওয়ার পরে সে বলছে যে না ভাই, আমাকে বললো ডাক্তার ভাই আপনি আমাকে টাকার কথা বললেন, আমার সংসার যেখানে ভেঙে গেছে, ছোট বাচ্চা নিয়ে আমি টিকতে পারতেছি না, বাচ্চাটা কান্দাকাটি করতেছে, আপনি টাকা, আমি টাকার প্রশ্ন তুলিনি, টাকার প্রশ্ন তারা তুলছে, কোথাও আমার টাকা দরকার নেই। পরে কাসেমিকে বললাম যে আপনি যে টাকার কথা বলছেন, টাকা তো সে রাজি হবে না, তার সাথে কথাবার্তা বলতে গেলে সাবধানে বলে, সে মারাত্মক চালাক। কিন্তু তখন সে ফোন দিয়ে মহিউদ্দিন কাসেমিকে বলে কি ভাই টাকাতে হবে না, কত লাগবে 10 লাখ। ওই কথাটুকু রেকর্ড করে মামলায় দাঁড় করেছে। পরে আমাকে জেলে দেয়, আমি জেলে যাওয়ার কয়েকদিন পরেই আইনমন্ত্রী মারা যায়, এই জন্য আমার বের হতে 23 দিন সময় লেগেছিল। পরবর্তীতে বের হওয়ার পরে থানা থেকে তদন্ত করে দেওয়া হলো, এটার সাথে কোনো সম্পৃক্ততা আমার নাই, আমারও নেই। এবং কত বড় জালিম, যার বউ নিয়েছে তাকে 1 নম্বর মামলা দিছে, আমাকে 2 নম্বর, এবং মহিউদ্দিন কাসেমি নামে একজন আলেম যিনি কোনো এটা আগা মাথা কিছুই জানে না, তাকে যে 3 নম্বর আসেন। ডাক্তার ইব্রাহিম খলিলের আরো অভিযোগ, তাকে এই মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছিল এবং তারপর থেকেই তিনি গুরুতর কিডনি সমস্যায় ভুগছেন ও নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছেন। কিন্তু ঠিকই নির্বাচনের সময় দেখলাম এই হাবিবুর রহমান মেজবা পীর সাহেব হুজুরের সাথে বিভিন্ন সফরে, বিভিন্ন ক্যাম্পেইনে তাকে আমি দেখেছি। একজন দাগী অপরাধীকে যদি একজন শায়েখের সাথে দেখি, বা একটা দলের শীর্ষ নেতার সাথে দেখি, বা তার ভুল স্বীকার অনুতপ্ত বা প্রকাশটা না করেই, তোবা না করে, বা তার ভুল স্বীকার না করেও সে এরকম একটা ব্যক্তিদের সাথে চলে, তখন খুব কষ্ট লাগে যে আমরা চান্স পাই না, বা আমাদেরকে কোনো খোঁজ খবর নেওয়া হয় না, সে তাদের সাথে খুব কষ্টের বিষয়গুলো। এই কষ্টগুলো থেকে মাঝে মাঝে ফেসবুকে লিখি। পরে কিছুদিন আগে উপর থেকে বলা হয়েছে লেখালেখি বাদ দিতে। সে নাকি চেষ্টা করেছিল অনেকভাবে এবার নমিনেশন নেওয়ার ব্যাপারে, সংগঠন থেকে দেওয়া হয়নি, কিছুটুকু জানি, খুব চেষ্টা করেছিল এবার নমিনেশন নেওয়ার ব্যাপারে, এটুকু আমি জানি। মিসবার বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ করেছেন ডাক্তার ইব্রাহিম খলিল। তার দাবি, করোনাকালীন সময়ে একটি ফাউন্ডেশনের নামে দেশ বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল এবং সেই অর্থের হিসাব নিয়ে প্রশ্ন তোলার পর কয়েকজন আলেমকে সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয়। আমি এক মাহফিলে তাকে 50,000 টাকা নিয়ে দিয়েছি। প্রতিদিন যদি মনে করেন 2টা মাহফিল করে বা একটাই মাহফিল, 50,000 টাকা যদি হয় তাহলে মাসে কত? তারপরে সে করোনার সময় যে পরিমাণ টাকা ইনকাম করছে, করোনার কথা বলি, করোনার সময়ে দেশ বিদেশের মানুষের কাছ থেকে এত টাকা নিছে, তার যেই প্রতিষ্ঠানটা করেছিল ওই ফাউন্ডেশনের যিনি মূল উদ্যোক্তা, ওনার নাম হচ্ছে মুফতি মহিবুল্লাহ, ওনার বাড়ি হচ্ছে মিরপুর। উনি এটা যখন করলেন দুজন মিলে, তখন দেখলো এত টাকা আসতেছে, সে টাকার হিসাব চাওয়ার কারণে তাকে ওই ফাউন্ডেশন থেকে বের করে দেয়। তো উনি বলছে কোটি টাকার উপরে, কয়েক কোটি টাকার উপরে আয় হয়েছে, ওই টাকা থেকেই আংটি কিনে দেয় নাই নাকি, যে টাকার মনে করেন যে অনেক টাকা আয় হয়েছে, কিন্তু সে টাকার কোনো আয় ব্যয়ের কোনো হিসাব তার কাছে নেই। নারায়ণগঞ্জের এসি বিস্ফোরণ ঘটেছিল এবার মসজিদে, সেটাকে ইস্যু করে সে মানুষের কাছে টাকা নেয়, তার প্রচুর ফলোয়ার আছে, টাকা চাইলে টাকা পাওয়া যায়, এবং তার এলাকায় মাদ্রাসার জন্য টাকা চাইছে, টাকা পাইছে, বহুত ইস্যুতে সে টাকা কালেক্ট করে, কিন্তু টাকা কালেক্ট করবে সে টাকার কোনো হিসাব নেই। ওই টাকাগুলো থেকে একটা টাকা ব্যাপক ইনকাম হয়। এখন তো মানুষের কাছ থেকে বিনিয়োগ নিচ্ছে অনেক টাকা নিতে, তার কোনো আয় ব্যয়ের হিসাব কেউ জানে না। অভিযোগগুলোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া দীর্ঘ বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান মিসবা নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। তার দাবি, প্রায় 1 বছর ধরে তার হোয়াটসঅ্যাপ হ্যাক করে ভুয়া কথোপকথন তৈরি করা হয়েছে। এমনকি তার ব্যক্তিগত কক্ষে গোপন ক্যামেরা স্থাপন করে প্রথম স্ত্রীর সাথে ব্যক্তিগত সময়ের ভিডিও ধারণ করে তার কাছ থেকে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অর্থাৎ একদিকে নাইমা ও তার সাবেক স্বামীর গুরুতর অভিযোগ, অন্যদিকে মিসবার দাবি এই সবই পরিকল্পিত ষড়যন্ত্র এবং ব্ল্যাকমেইলের অংশ। তবে মিসবার বক্তব্যে তার বিরুদ্ধে ওঠা কয়েকটি মৌলিক প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশেষ করে নাইমার পূর্বের বিবাহের আইনগত অবস্থান, নতুন সম্পর্কের বৈধতা এবং কথিত তালাকের প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি উঠেছে। নাইমা জান্নাত অবশ্য এসব বিষয়ে তার বক্তব্য দিয়েছেন এবং মিসবার দাবিগুলো প্রত্যাখ্যান করেছেন। ঘটনাটিকে আরো জটিল করেছে একটি ঘরোয়া বৈঠক। অভিযোগ রয়েছে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে কয়েকজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিকে নিয়ে বৈঠক করা হয়। সেখানে লিগ্যাল নোটিশের আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসের ভূমিকা নিয়েও পরবর্তীতে প্রশ্ন ওঠে। আমার সাথে বিগত 3 ঘন্টা যাবত কি চলতেছে আপনি জানেন? প্রশাসন থেকে হুমকি ধামকি, পুলিশের ফোন, আমার তো সব। আচ্ছা, আপনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনাকে পুলিশ হুমকি দেয়? মিসবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পক্ষের দাবি, বৈঠকে 10 লাখ টাকা চাওয়ার বিষয় উঠে এসেছিল। পরবর্তীতে ওই আইনজীবীর অবস্থান পরিবর্তন এবং বাদী পক্ষের বিরুদ্ধেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় পেশাগত নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমাদের যে বার কাউন্সিলের ক্যানন অফ প্রফেশনাল ইথিক্স নামে একটা চ্যাপ্টার পড়েছি আমরা, যে মক্কেলের যে ক্লায়েন্টের প্রতি যে আচরণ এবং বিশ্বস্ততা, সেটা অবশ্যই একজন আইনজীবীকে বজায় রাখতে হবে। তো ওই বিজ্ঞ আইনজীবী সাহেব যদি সেই ক্লায়েন্টের প্রতি যে তার যে আচরণ এবং বিশ্বস্ততা এবং ক্লায়েন্টের প্রতি যে তার যদি আচরণের কোনো ঘাটতি করে, সেক্ষেত্রে ওই ক্লায়েন্ট
আমাদের বিজ্ঞ আইনজীবী সাহেবের বিরুদ্ধে আমাদের বার কাউন্সিলের একটা ট্রাইব্যুনাল আছে, সেখানে ক্যানন অফ প্রফেশনাল কন্ট্রাক্ট ভায়োলেট করার জন্য সে অভিযোগ করতে পারে, যেটা শাস্তিও ইতিমধ্যে অনেকবার হয়েছে। সো আর কোনো ক্লায়েন্ট যদি আমার ক্লায়েন্ট এর স্বার্থ ছাড়া আমি ধরেন আসামি পক্ষের আইনজীবীর সাথে বা আসামি পক্ষের সাথে আমি বলবো, এটা টোটালি আমাদের ইথিক্সের বাইরে, এটা হতেই পারে না। এটা হলো আসলে এটা পেশাগত দৈন্যদশা হিসেবে বলা যায় আর কি। আমাদের কাছে অনেক ক্লায়েন্টই আসে, তার গোপনীয়তা রক্ষা করাটা আমাদের দায়িত্ব। আর সত্য না মিথ্যা এটা বিচার করবে বিচারক। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে, আমরা বিজ্ঞ আদালতে প্রেজেন্ট করি। বিজ্ঞ আদালতে প্রেজেন্ট করার পর বিজ্ঞ আদালত সত্য মিথ্যা উভয় পক্ষের সাক্ষী সমাপ্ত করে সত্য মিথ্যা নির্ধারণ করে বিজ্ঞ আদালত। তবে এই বিষয়ে অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসের বক্তব্য রয়েছে। তিনি ফেস দ্য পিপলকে জানান, ওই বৈঠকে মিসবাহ দাবি করেছিলেন ফেস দ্য পিপলের 3 সাংবাদিক তার কাছে ফোন করে টাকা দাবি ও চাপ সৃষ্টি করেছিল। তবে এই বিষয়ে মিসবাহকে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি মনে করতে পারছেন না বলে জানান। ফেস দ্য পিপল থেকে কেউ কোনো যোগাযোগ করছে আপনার সাথে সরাসরি? না তো। আচ্ছা, আপনি কোনো বৈঠকে বা কোথাও আপনি এমনটা বলেছেন যে ফেস দ্য পিপল এই বিষয়ে আপনার কাছ থেকে চাঁদা দাবি করছে, চাঁদাবাজি করতে চাচ্ছে বা আপনাকে প্রেশার দিচ্ছে, এটা আসলে একটু আপনার কাছ থেকে আমি ক্লিয়ার হতে চাই যে আপনি এই কথাটা কেন বলছেন বা বলছেন কেন? এরকম কথা তো কোনো বৈঠক হয়েছে বলে আমার মনে পড়ে না। মানে অর্থাৎ আপনি বলেন নাই এরকম কথা হয়েছে বলে মনে পড়ে না আর কি। না, মনে পড়ে না মানে বলছেন মনে পড়ে না নাকি? আমাদের হাসিব বলছে যে ফেস দ্য পিপল থেকে ফোন দেয়, তো সেটা কোন একটা বৈঠক হয়েছে যে ফেস দ্য পিপল থেকে ফোন দিতেছে। হ্যাঁ, ফোন দেওয়া হয়েছে। হ্যাঁ, ফোন দেওয়া হয়েছে, তো এটা আপনার নাম্বার নেওয়ার জন্য। এখন এটা চাঁদাবাজি বা এমন কিছু, এটা কেন বলতে হলো আপনার? না, এটা বলছি কে বলছে? মানে এটাই, মানে আপনি বলছেন কিনা? আমাদের কাছে এটা সূত্র আছে বা তথ্য আছে। না, এরকম বলা হয় না। ফেস দ্য পিপলের হাতে নাইমার পক্ষ থেকে সরবরাহ করা বেশ কিছু স্ক্রিনশট, ভিডিও ও কথোপকথনের তথ্য এসেছে, কিন্তু এসব উপাদানের বড় একটি অংশ ব্যক্তিগত ও অত্যন্ত স্পর্শকাতর। সাংবাদিকতার নৈতিকতা, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং সম্প্রচার আইনের বিষয় বিবেচনায় সেগুলো সরাসরি প্রচার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের আগে মিসবাহকে ঘিরে অভিযোগের বিষয়ে বেশ কয়েকজন আলেম ও ইসলামী চিন্তাবিদের সঙ্গে কথা বলেছে ফেস দ্য পিপল। কেউ কেউ অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। প্রতিবেদনের এই পর্যায়ে কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একজন নারীর পূর্বের বিবাহ আইনগত ও শরিয়াসম্মতভাবে শেষ হওয়ার আগে নতুন সম্পর্কে জড়ানোর অভিযোগের অবস্থান কি? কথিত খোলা তালাকের দাবি কতটা বৈধ? তালাকের পর নতুন বিবাহ হলে তার প্রক্রিয়াই বা কি ছিল? একাধিক বিয়ে ও তালাকের ক্ষেত্রে ইসলামী বিধান এবং বাংলাদেশের প্রচলিত আইনের অবস্থান কি? আবার কাউকে চুপ করাতে বা বিরোধ মেটাতে ভুয়া মামলা ব্যবহার করা হলে তার আইনগত পরিণতি বা কি? 2 বিয়ে করা ভালো না খারাপ? খারাপ। খারাপ কথা কয় না, জোরে কন ভালো। মহিলার আর থাকতো না, এবার বাসায় যাবো। এই হুজুরের ওয়াজ শুনুন লাগতো না। মুসলমান ইমানদার, বিয়ে যত কঠিন, জেনা ব্যভিচার পরকীয়া তত সহজ। এজন্য বিয়ে সহজ করে দাও, সমাজে অন্তত চারিত্রিক অবনতি আর হবে না। এসব প্রশ্নের উত্তর আবেগ দিয়ে নয়, প্রয়োজন আইন, নথি ও প্রমাণের ভিত্তিতে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ABM ইব্রাহিম খলিল বলেন, কেউ যদি তার স্ত্রীর অনুমতি ব্যতীত সেকেন্ড বিয়ে করে, সিআরপিসির 494 অনুযায়ী তার বিরুদ্ধে প্রথম স্ত্রী মামলা করতে পারে। কিন্তু 4টি বিয়ে করতে হলে তাকে প্রত্যেক বিয়ের পূর্বে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করলে অবশ্যই সে আইনের দৃষ্টিতে একজন অপরাধী। আর 4-এর অধিক বিবাহ করা তো সে আইন, নৈতিক, ইসলাম, সরাসরি মোতাবেক সবকিছুতেই সে একজন অপরাধী বলা আছে। ফৌজদারি কার্যসূচিতে 497 পরকীয়ার বিষয়ে সংজ্ঞা দেওয়া। সেখানে পরকীয়া যদি কেউ পরকীয়া করে, এটা স্বামীও করলো একই শাস্তি, স্ত্রী করলো একই শাস্তি। তো সেক্ষেত্রে আপনার তার সাজা হতে পারে 5 বছর। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ABM ইব্রাহিম খলিল এবং শরিয়াহ আইন বিশেষজ্ঞ মুফতি আবু মোহাম্মদ রহমানের বক্তব্য গুরুত্বপূর্ণ। তাদের মতামতে উঠে এসেছে অভিযোগগুলোর আইনগত ও শরিয়াহগত দিক। শেষ পর্যন্ত মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা আদালত বা যথাযথ তদন্তে নির্ধারিত হবে। কিন্তু এতগুলো অভিযোগ, পাল্টা অভিযোগ, লিগেল নোটিশ, মামলা এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা একসঙ্গে সামনে আসায় বিষয়টি আর নিছক পারিবারিক বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই। কারণ অভিযোগ সত্য হলে জবাবদিহি প্রয়োজন, আর অভিযোগ মিথ্যে হলে অভিযুক্ত ব্যক্তিরও ন্যায় বিচার ও সম্মান রক্ষার অধিকার রয়েছে। মাওলানা মিসবাহ একজন ইসলামিক বক্তা, নাইমার প্রাক্তন স্বামী খলিলুর রহমানও একজন মাওলানা। জানা গেছে নাইমা নিজেও একজন মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন। সুতরাং এ সকল অভিযোগকে শুধুমাত্র
ভাবাবেগ মিশিয়ে প্রত্যাখ্যানযোগ্য মানসিকতায় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে পাশ কাটিয়ে দেওয়ার সুযোগ এখানে নেই, বরং নৈতিকতার সবক দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে এমন উপর্যুপরি অনৈতিক অভিযোগ ইসলামী অঙ্গনকেই কলুষিত করছে কিনা তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করবেন বলেই বিশ্বাস সংশ্লিষ্ট মহলের। ফেস দ্য পিপলের অনুসন্ধান তাই কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার জন্য নয়, বরং অভিযোগের আড়ালে থাকা সত্যটি খুঁজে বের করার জন্য। মিথ্যা অভিযোগে কারো সম্মানহানি যেমন কাম্য নয়, তেমনি ব্যক্তির প্রভাব খাটিয়ে ধর্মের দোহাই দিয়ে কোনো নারী নির্যাতনের ঘটনাও গ্রহণযোগ্য নয়। এই দুনিয়ায় যারা পরকীয়ার সাথে জড়িত আছে, প্রেম প্রীতি করে বেড়াও, জান্নাত যদি চাও এগুলো বাদ দাও, জান্নাতে তোমার জন্য কি অপেক্ষা।